আসছে ৩ লাখ কোটি টাকার এডিপি, গুরুত্ব পাচ্ছে স্থানীয় সরকার, সড়ক এবং স্বাস্থ্য খাত। সরকারকে চাপমুক্ত থাকার পরামর্শ। সরকার এই বর্ধিত ব্যয় দিয়ে যদি করতে চান তাহলে আসলে ঋণের দায়ে এবছরই তো না, আগামী বছরগুলোতেও এই সরকারকে আগামী 5 বছর চালাতে হবে, তখন সরকার কিন্তু হাঁসফাঁস করবেন। কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই কাজ করছে সরকার, জানিয়েছেন শিল্পমন্ত্রী। ঠাকুরগাঁওয়ের নতুন বিসিক নগরীতে বিনিয়োগের আহ্বান। যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বেড়েছে 2%। FAO এর আশঙ্কা কমে যেতে পারে শস্য এবং খাদ্যপণ্যের যোগান। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মীরা স্মৃতি। অর্থনীতিতে সংকট থাকলেও আসছে বাজেটে 3 লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি রাখতে চায় সরকার, যার 1 লাখ কোটি জোগাড় করতে হবে ঋণ করে। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার, সড়ক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে রয়েছে। অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেলেই ভেবে দেখা হবে, বাড়তি কোনো চাপ নেওয়া হবে না। এই অবস্থায় বাজেটের আগে সরকারকে রাজনৈতিক চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভালো খবর নেই। অর্থবছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র 36%, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন আর অর্থ সংকট। তার উপর জুলাই গণঅভ্যুত্থানের জেরে কাজ ছেড়েছেন অনেক ঠিকাদার ও প্রকল্প পরিচালক। এর মাঝেই নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রাখতে 1300 প্রকল্প পুনর্মূল্যায়ন করছে বিএনপি সরকার, যে কাজ শেষ হবে আগামী মাসে। এর মাঝেই 2026-27 অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে জোর আলোচনা। প্রস্তাবিত আকার 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 50 ভাগ বেশি। এই অর্থের সিংহভাগ যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ উৎস থেকে, বাকি প্রায় 1 লাখ কোটি টাকা আদায়ের ভাবনা বিদেশি ঋণ থেকে। এডিপিতে সর্বোচ্চ 36,228 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে। 31,000 কোটি টাকা পেতে পারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। চলতি বছরের চেয়ে 247 ভাগ বাড়িয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব 26,808 কোটি টাকা। গড়ে 21,000 কোটি টাকা করে বরাদ্দ পেতে পারে প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। 19,000 কোটি টাকার কিছু বেশি পাবে বিদ্যুৎ বিভাগ। আমরা এমন সমস্ত সূত্র থেকে অর্থায়ন করার চেষ্টা করছি যে সমস্ত ক্ষেত্রে সুদের হার কম এবং পরিশোধের সময়সীমা বেশি, কারণ এর মধ্যে কিন্তু আমাদের এই বছর থেকে আরও ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখেন, বাস্তববাদী পদ্ধতিতে বাস্তবসম্মত উপায়ে জনগণের কল্যাণ নিশ্চিত করে দাম, সূত্র এবং অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার মানে সরকার চাপে আছে। বেতন ভাতা, দেশি বিদেশি ঋণের সুদ কিংবা জ্বালানি আমদানির মতো ব্যয়ে বেশি নজর দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা চললে কি এডিপি বাস্তবায়নের টাকা জোগাড় হবে? সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো দীর্ঘমেয়াদী ধীরে ধীরে নেওয়া যায়, এরকম কিছু প্রাধিকার না সেট করলে সরকার এই বর্ধিত ব্যয় দিয়ে যদি করতে চান তাহলে আসলে ঋণের দায়ে এবছরই তো না, আগামী বছরগুলোতেও এই সরকারকে আগামী 5 বছর চালাতে হবে, তখন সরকার কিন্তু হাঁসফাঁস করবেন। বাজেটের আগে 2026-27 অর্থ বছরের এডিপি অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা হবে চলতি মাসেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর গুলশানে চলছে 2 দিনের উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2026। দেশীয় পণ্যের প্রচার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বাস্থ্য সচেতনতা নিয়েই মূলত এই আয়োজনটি, যাতে রয়েছে প্রদর্শনী, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন আর অর্থনৈতিক অংশগ্রহণকে সামনে রেখে রাজধানীর গুলশানে চলছে উইমেন সামিট এক্সিবিশন 2026। এবারের প্রতিপাদ্য জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব। পাওয়ার অফ শি আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে নারী উদ্যোক্তারা। পোশাক, হস্তশিল্প, স্কিন কেয়ার, জুয়েলারি, লাইফস্টাইল পণ্য, খাবার সহ নানা ধরনের দেশীয় পণ্য নিয়ে সাজানো হয়েছে 38টি স্টল। স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করেই শুরু করা, বাট এখন মনে হয় যে এটা একটা রেসপন্সিবিলিটি, কারণ আমি কিন্তু আমার
ট্র্যাডিশনাল গহনাকে রিপ্রেজেন্ট করছি। সো এটা দেশে এবং দেশের বাইরে বেশ প্রশংসনীয়। আমি কাজ করছি জামদানি শাড়ি নিয়ে, দেশীয় পণ্য নিয়ে। দেশের পণ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সহজ সুযোগ হচ্ছে যে আমি যদি উদ্যোগ নিয়ে সেটাকে ছড়িয়ে দেই আমার ক্রেতাদের কাছে বাজারে। কাঁথার মধ্যে নতুনত্ব আছে, যেমন প্যাচওয়ার্কের কিছু কাঁথা, যেটা আমাদের আসলে বাংলাদেশের যে একটা কালচার, যে এটার উপর ডিপেন্ড করে আমরা এগুলো করেছি। নারী উদ্যোক্তার জন্য যে মানে দিনে এই পাওয়ার অফ সি কাজ করছে, তো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আয়োজকরা বলছেন, নারী উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনই লক্ষ্য। 9 তারিখ এবং 10 তারিখ যে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন আমরা করেছি, এটা আসলে নারী উদ্যোক্তাদের জন্য ভীষণ প্রয়োজন আমার মনে হয়। কারণ একটা প্ল্যাটফর্ম অনেক কিছু করতে পারে, কারণ এটা কিন্তু নেটওয়ার্কিংয়ের জন্য অনেক বড় একটা সুযোগ। সামিটে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনা হয়, যাতে অংশ নিয়েছেন চিকিৎসক, অর্থনীতিবিদ, কর্পোরেট নীতি নির্ধারকরা। 10 মে পর্যন্ত চলবে এই আয়োজন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, এমনটাই জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, এই শিল্পনগরীতে ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। প্রায় 50 একর জায়গায় থাকবে 251টি প্লট। এরই মধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তা সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এই সরকারের একটা প্রায়োরিটি হচ্ছে, অগ্রাধিকার হচ্ছে যে আগামী দিনে আমাদের যারা যে জনগোষ্ঠী, তাকে স্কিল একটা ম্যান পাওয়ারে কনভার্ট করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার সেটার মধ্যে স্কিলনেস ডেভেলপ করা। এবারের কোরবানি ঈদের সময় চট্টগ্রামে প্রায় 3.5 থেকে 4 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য স্থির করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে ন্যায্য মূল্য না পাওয়া, বকেয়া আদায়ের মন্থর গতি এবং বাড়তি খরচের চাপে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এসব সংকট তুলে ধরেছেন বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি। তারা বলছেন যে চামড়া সংরক্ষণে খরচ পড়ছে 400 টাকারও বেশি, এর সঙ্গে পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হচ্ছে, কিন্তু ট্যানারি মালিকদের কাছ থেকে সেই অনুযায়ী মূল্য মিলছে না। এছাড়া প্রায় 20 কোটি টাকা এখনও পর্যন্ত বকেয়া রয়েছে। চট্টগ্রামের নতুন ট্যানারি স্থাপন এবং ঢাকার বাইরে বিকল্প বাজার তৈরির দাবি জানিয়েছেন সমিতির নেতারা। মৌলভীবাজারের হাওর অঞ্চলে উজানের ঢল এবং বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল। শেষ চেষ্টা হিসেবে কেউ পানির নিচে তলিয়ে থাকা আধা পচা ধান সংগ্রহের চেষ্টা করছেন। ঢালের আগে যারা ফসল তুলতে পেরেছিলেন, বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে তারাও ক্ষতির মুখে পড়েছেন। ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান স্থানীয় কৃষকেরা। মৌলভীবাজার সদর উপজেলার কাওয়াদিঘি হাওরে এখন ফসলহারা কৃষকের দীর্ঘশ্বাস। কিছুদিন আগেও যারা সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন, তাদের চোখে মুখে এখন শুধু দুশ্চিন্তার ছাপ। 4 বিঘা জমিতে ঋণ করে বোরো আবাদ করেছিলেন কৃষক সাইদুল মিয়া। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, সংসারে ফিরবে স্বস্তি। কিন্তু আকস্মিক ঢলে সব স্বপ্ন ভেঙে গেছে। তবুও শেষ সম্বল বাঁচাতে পানিতে নেমে আধা পচা ধান কাটছেন তিনি। প্রতি বছর আমরা ক্ষেত করি, ক্ষেত করার পরে পানি নেগে আমরা খামলা পাই না, যাতে আমরা ধান কাটার মেশিন পাই না। শুধু সাইদুল মিয়া নন, একই চিত্র পুরো হাওর জুড়ে। কেউ ফসল তুলতেই পারেননি, আর যারা ঝুঁকি নিয়ে ধান কেটেছেন তারাও টানা বৃষ্টি আর রোদের অভাবে ধান শুকাতে পারেননি। চারা গজিয়ে পচে গেছে হাজার মন ধান। অনেক ধান আমরা কাটতে শুকাইতাম পারছি না, ফালায় তুই জল আছে। যদি নৌকা থাকতো, শেপ থাকতো, শেপ সুবিধা থাকলে ধানটা আমরা পাশে তুলে ফেলতাম। মানুষ হয়েছে না, মাইছে কি আর 5,000 6,000 করিয়া খাটাইছেন। মাইচর মানুষ তো নাই, গাড়িও নাই। কিছু ধান তো ইটা লইয়া গেছে কি মাইচর জানি ধান গেছে গিয়ে আপনার ঋণতর রয়ে গেছে, ঋণ তো দিতাম পারতাম না, ধান তো আপনার গেছে গিয়ে আমার কিচ্ছু করার না। কৃষকদের অভিযোগ, প্রতি বছর একই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধানে নেই কার্যকর উদ্যোগ।
তাদের দাবি হাওরে ফসল কাটার আধুনিক যন্ত্র, পেডি ড্রায়ার এবং নিরাপদ খোলা নির্মাণ করা হলে ক্ষতি অনেক কমে আসবে। প্রণোদনা 1000 2000 ইটা পাইয়া লাভ নাই। আমি 40 কিয়ার জায়গা করছি, আমার 40 কিয়ার বুঝছে। ও আমরা সরকারের কাছে ওটাই আবেদন, উদান গইবার একটা কিছু করতা আর একটা খোলা আমরা দেউকা, এমনি 1000 5000 দিয়ে আমরা কোনো পেটও পড়তো নাই আর কোনো সহযোগিতা হইতো না। কৃষি কর্মকর্তারা বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, তাই কৃষকদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। মেগা প্রকল্প নিতে হবে, আমাদের ফসলকে বাঁধ তৈরি করতে হবে এবং ফসলকে বাঁধ তৈরি করার সাথে আমাদের নিষ্কাশনের কথাটা চিন্তা করতে হবে, যেন উজানের পানি সেই পানি আবার ফুলে বা বাঁধের উপর না যায়, আমাদের সেই চিন্তা করতে হবে। আমাদের কৃষকের পণ্যের মার্কেট চ্যানেল সৃষ্টি করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার হাওর অঞ্চলে প্রায় 3000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়েছে। এর মধ্যে প্রায় 2000 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়াও ধান শুকাতে না পারায় নষ্ট হয়েছে প্রায় 1000 মেট্রিক টন ধান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদুল আজহাকে সামনে রেখে ভোলার ছোট বড় খামারগুলোতে চলছে ব্যস্ততা। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করতে দিনরাত পরিশ্রম করছেন খামার এবং শ্রমিকেরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছেন তারা। তার উপর ভারতীয় পশু আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা তো রয়েছে। গবাদি পশুর পরিচর্যায় খামারে খামারে সকাল থেকে শুরু হয় ব্যস্ততা। কোরবানির ঈদ সামনে রেখে ভোলার 7 উপজেলার ছোট বড় খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় 65,271টি গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। খামারিরা বলছেন দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেন তারা, তবে এবার গোখাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ, তাই লালন পালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। গমবুসি, নলগাছ, এগুলা কাঁচা ঘাস খোল মনে করেন এগুলা খাওয়াইতেছি। গরুর দাম আছে 4 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ নিচ্ছে। এই মিলের আমার 6 পিস গরু আমাদের আছে। গত বছর থেকে এবার আমাদের গরুর খাদ্যের দাম অনেক বেড়ে গেছে, 3 থেকে 3.5 টাকা বেড়ে গেছে। এবার আমাদের গরু পালতে অনেক খরচ হয়েছে, অনেক লাভবান মনে করছি। এই কোরবানিতে যদি আমরা গরু বেশি দামে না বিক্রি করতে পারি আমাদের অনেক লস হয়ে দেব। কেউ যেন অসাধু উপায়ে পশু মোটাতাজা করতে না পারে সেজন্য নজর রাখার তাগিদ স্থানীয়দের। আমরা প্রশাসনের কাছে এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যাতে হাটে অসুস্থ গরু এবং অবৈধভাবে মোটাতাজা করা গরু, ইঞ্জেকশন দেওয়া গরু যাতে মাঠে না আসে। কুরবানি লেগে গরু কিনি, কোনটা সুর গরু কোনটা কি গরু আমরা তার জানি না। এবার যে মানে কোনো সুর গরুতে না ঢুকতে পারে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার ভোলায় চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। কেউ অবৈধ পন্থায় পশু মোটাতাজা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এগুলা আমরা নেগেটিভভাবে খামারিদেরকে বোঝাচ্ছি, এটার কুফলটা বোঝাচ্ছি, সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে। যদি আমরা কোনো এই ধরনের কোনো অসাধু ঔষধের কোনো সন্ধান পাই আমরা সাথে ব্যবস্থা নেব। সরকারি হিসাবে এবার ভোলার 7 উপজেলায় কোরবানির যোগ্য পশু রয়েছে মোট 1,03,017টি, যেখানে জেলার চাহিদা 81,180টি। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারের ইন্ডেক্সে। সূচকের সাথে কিন্তু কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর, সেই সাথে কমেছে সার্বিক লেনদেনের পরিমাণও। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএসির ইন্ডেক্সও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজর একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 52 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5,234 পয়েন্টে। একই সাথে কমেছে ডিএস30 সূচক 15 পয়েন্ট, তবে ডিএসসি এস সূচক যেটি সেটি কিন্তু 5 পয়েন্টের মতো বেড়েছে। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4,151 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4,716 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 141টি, কমেছে 222টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 29টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ডোমিনেস। হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 31 কোটি 28 লাখ টাকার শেয়ার। প্রায় 25 কোটি 75 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল এনসিসি ব্যাংক এবং লাভেলও রয়েছে তৃতীয় অবস্থানে। প্রায় 32 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল মুন্নুর সিরামিক্স। এরপরেই যথাক্রমে দ্বিতীয় অবস্থানে ছিল শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মুজাফফর হোসেন স্পিনিং মিলস। গত সপ্তাহে ব্যাংক খাতে 3টি প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দর পতনের শীর্ষে ছিল। প্রায় 20 ভাগ কমে প্রথমেই ছিল মার্চেন্টাইল ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক এবং এবি ব্যাংক।
একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরও আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু 0.69 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 14,702 পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও। লেনদেন হওয়া 304টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সিএসসিতে 123টি, কমেছে 151টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 30টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহের লেনদেনের ভিত্তিতে শেষে দেখতে পেয়েছি আমরা খান ব্রাদার্স পিপি ওভেনকে মোট 40,94 লাখ টাকা শেয়ার হাত বদল করেছে কোম্পানিটি। 12,63 লাখ টাকা কিছু বেশি লেনদেনের পরের অবস্থানে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। দর্শক, এই ছিল আমরা হাতে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে গেল বছরের তুলনায় অন্তত 2% বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক, জানিয়েছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা ফাও। 2023 সালের পর এবারেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই সূচকটি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।